রোজিনা বানু ভাতের হাঁড়িটা চুলা থেকে নামিয়ে ঘরের শিকল টেনে তালা ঝুলালেন। এরপর সাইব, জিম আর তিথিকে নূরকে নিয়ে হাঁটা ধরলেন চেয়ারম্যান বাড়ির দিকে। পাহাড়ের কোল ঘেঁষে সরু মেঠো পথ, দুপাশে সবুজ মাঠ, মাঝে মাঝে দু একটা মাটির ঘর আর বাঁশঝাড়। বিকেলের আলোয় প্রকৃতিটা বড্ড শান্ত মনে হচ্ছে। তিথি তার নতুন পরিচয়ে এই প্রথম বাইরের জগৎ দেখছে। বোরকা আর নিকাব পরে থাকায় তার কেবল চোখ দুটো খোলা। উত্তেজনায় সে অনবরত বকবক করে যাচ্ছে। পাহাড় দেখে সে একবার অবাক হচ্ছে, তো মাঠের গরু দেখে আর একবার জিমকে ডেকে প্রশ্ন করছে। কথা বলতে বলতে সে একসময় বেশ জোরে হেসে উঠল এবং চড়া গলায় জিমকে কিছু একটা বলতে চাইল। ঠিক সেই মুহূর্তে রাস্তার মোড়ে এক গাছতলায় বসে থাকা কয়েকজন বখাটে যুবক নড়ে চড়ে বসল। তারা কৌতূহলী এবং কিছুটা অভদ্র দৃষ্টিতে তিথির দিকে তাকালো। জিম দ্রুত তিথির আরও কাছে সরে এলো এবং তার হাতটা শক্ত করে চেপে ধরল। জিম ইশারায় তিথিকে চুপ থাকতে বলে দ্রুত কদম বাড়িয়ে বখাটেদের এলাকাটা পার হয়ে এলো। একটু নিরিবিলি জায়গায় আসতেই জিম তিথির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে শুরু করলো, নূর, তোমারে না কইলাম পর্দার ভেতরে থাকতে? শুধু শরীর ঢাকলেই পর্দা হয় না রে বোন, গলার শটটাও পর্দার ভেতরে রাখতে হয়। ওই যে লোকগুলো বসা ছিল, তোমার গলার আওয়াজ যে শুই না, ওরা কেমন কুনজরে তাকাইলো দেখছ? তিথি অবাক হয়ে বলল, আপা, কথা বলাতেও পর্দা আছে নাকি? হনুর, অবশ্যই আছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে নবী পত্নীগণ, তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, যাদের অন্তরে বেধি আছে সে লালায়িত হয়। সূরা আহজাব আয়াত নম্বর 32। এর মানে হলো বাইরের মানুষের সামনে গলার আওয়াজ নিচু রাখতে হয়, যাতে কোনো খারাপ মানুষের মনে কুমতলব না জাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারীর কণ্ঠস্বর ফিতনার কারণ হইতে পারে যদি তা বিনা প্রয়োজনে পরপুরুষের কানে যায়। তাই পরপুরুষের সামনে দরকার ছাড়া কথা না বলাই ভালো, আর বললেও খুব সংক্ষেপে আর গম্ভীরভাবে বলতে হয়। তুমি যেমন খুশিতে চিল্লাইয়ে উঠছিলা, ওইটা ঠিক হয় নাই। তিথি মাথা নিচু করল। তার মনে হলো সে এক নতুন পৃথিবী আবিষ্কার করেছে, যেখানে প্রতিটি পদক্ষেপে নিজের সম্মান রক্ষার ঢাল রয়েছে। সে মনে মনে জাযাকাল্লাহ খায়রন বলে নিজেকে সামলে নিল। পেছন থেকে সাহেব বলে উঠল, নূর আপা, এবার বুঝেছ? পেতনিদের মতো চিল্লাইলে সবাই ডরাইব। তিথি এবার শব্দ করে হাসল না, শুধু চোখের কোণা একটু হাসি নিয়ে চুপচাপ হাঁটতে লাগলো। চেয়ারম্যান বাড়ির সদর দরজায় আসতে তিথি থমকে দাঁড়ালো। পুরো গ্রাম যখন মাটির ঘর আর টিনের চালে ঢাকা, তখন এই বাড়িটি একদম আলাদা। বিশাল রাজকীয় এক দালান, সামনে কারুকাজ করা গেট। তিথি খুব মনোযোগ দিয়ে বাড়িটা দেখল। মজলিসের ঘরে ঢুকতে দেখা গেল গ্রামের অনেক নারী ইতিমধ্যেই সেখানে ভিড় করেছেন। জিম আর রোজিনা বানু ঢোকা মাত্রই চারদিক থেকে গুঞ্জন উঠল। সবাই সবার কুশল বিনিময় শুরু করলো। কে কেমন আছে, কার বাড়ির হাঁস মুরগি কটা ডিম দিল, সব মিলিয়ে বেশ জমজমাট এক পরিবেশ। কথা বলতে বলতে যখন তিথির বা নূরের পালা এলো, তখন সবার কৌতূহলী দৃষ্টি তার দিকে। গ্রামের একজন বয়স্কা নারী জিজ্ঞেস করলেন, ও রোজিনা, এই মেয়েটা কে রে? আগে তো দেখি নাই। ও আমার মাইয়া নূর, মেহজাবিন নূর। এতদিন দূরে এক আত্মীয়ের বাসায় ছিল, অহন থেকে আমগো লগেই থাকবো। রোজিনা বানুর কথা শুনে মজলিসের 2-3 জন তরুণী নূরের সাথে কথা বলতে এগিয়ে এলো। তারা জানতে চাইল সে কোথায় ছিল বা তার দিনকাল কেমন কাটছে। জিমের সেই উপদেশের কথা তিথির মাথায় গেঁথে গেছে। সে ভাবল গলাস্বর পর্দার ভেতরে রাখতে হবে। তাই সে উত্তর দিতে গিয়ে নিজের কণ্ঠস্বর এতটাই নিচু করল যে পাশের মেয়েরা কিছুই শুনতে পেল না। জি, ভালো আছি। মেয়েরা কান বাড়িয়ে তার মুখের কাছে নিয়ে এলো, তবুও কিছু না বুঝে একজন হো হো করে হেসে বলল, ওরে আম্মা, তোমার মাইয়ের গলার আওয়াজ তো দেখি পিঁপড়ার মতো। কথা শোনার লাইকে তো পুরা কানেই তোমার নিকাবের ভেতর ঢুকিয়ে দিতে হইব।
তিথির এই অতি সতর্কতা দেখে জিম মনে মনে হাসল, কিন্তু সাহেব দূর থেকে মুখ চেপে হাসতে দেখে তিথি লজ্জায় মাথা নিচু করল। সবাই যখন তালিমে বসার জন্য নিজেদের নিকাব খুলল, তখন তিথিও হাত বাড়ালো নিকাবের ফিতে খুলতে, কিন্তু রোজিনা বানু দ্রুত তার হাত চেপে ধরলেন। তিনি নিচু স্বরে বললেন, না মা, তোর নিকাব খোলার দরকার নেই, মুখটা ঢাকাই থাক। আসলে রোজিনা বানু মনে মনে ভয় পাচ্ছেন, যদি কোনো কারণে তিথির আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়, কিংবা তারই অতুলনীয় সৌন্দর্য কারোর চোখে পড়ার পর কোনো নতুন বিপদের সৃষ্টি হয়। ইমাম সাহেবের স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়, কিন্তু একবার এক কাফেলা থেকে পিছিয়ে পড়ার কারণে মুনাফিকরা তার নামে জঘন্য এক অপবাদ রটিয়ে দিল। তারা বলতে লাগলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি সচ্চরিত্রা নন। ভাবুন একবার, যার পবিত্রতার সাক্ষ্য স্বয়ং আল্লাহ দেবেন, তাকে নিয়ে কত বড় মিথ্যা রটানো হয়েছিল। দীর্ঘ 1 মাস তিনি অঝরে কেঁদেছিলেন। মদিনার ঘরে ঘরে তার নামে কুৎসা রটানো হচ্ছিল, অথচ তিনি ছিলেন একদম নিষ্পাপ। ঘটনাটি শুনতে শুনতে তিথির বুকটা ধক করে উঠল। নিকাবের আড়ালে থাকা তার চোখ দুটো আপনা আপনি ভিজে উঠল। যখন ইমাম সাহেবের স্ত্রী বলছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে বলতেন, হে আল্লাহ, আমি জানি আমি পবিত্র, কিন্তু মানুষ তো আমার কথা বিশ্বাস করছে না, আপনি আমার হয়ে কথা বলুন। অবশেষে আকাশ থেকে সূরা নূরের 10টি আয়াত নাজিল হলো, যেখানে আল্লাহ নিজে ঘোষণা করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ পবিত্র এবং যারা এই অপবাদ রটিয়েছে তার অভিশপ্ত। তিথি আর নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখের অশ্রুগুলো টপ টপ করে গড়িয়ে পড়ে নিকাব ভিজিয়ে দিচ্ছিল। সে কেন কাঁদছে সে নিজেও জানে না। তিথিকে এভাবে কাঁদতে দেখে জিম আর সাহেব নিজেদের হাসি চেপে রাখতে পারল না। সাহেব তিথির কোমর দিয়ে একটা চিমটি কেটে ফিসফিস করে বলল, ওরে বাবারে, নুরাপাত দেহি কানতে কানতে পুরা গাং বানাইয়া ফালাইতেছে, এত কান্দন কই থাইকে আসে তোমার? জিমও মুচকি এসে বলল, হনুর, তুই তো দেহি একদম নরম মনের মানুষ, নবীর স্ত্রীর কষ্টে আমাকেও খারাপ লাগতেছে, কিন্তু তুই তো দেহি নদী ভাসিয়ে দিবি। তারা হাসলেও তিথি কোনো উত্তর দিল না। সে কেবল চোখ বুজে সেই কষ্টের গভীরতা অনুভব করার চেষ্টা করল। ইমাম সাহেবের স্ত্রী এবার চশমাটা ঠিক করে সবার দিকে তাকে বলতে লাগলেন, মা বোনেরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা ধৈর্য শিখলাম। এবার একটু নিজেদের আমলের দিকে তাকাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জাহান্নাম দেখে এসে আফসোস করে বলেছিলেন, আমি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারীদের দেখেছি। সহিহ বুখারী। এই কথা শুনে তিথির কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় নিজেকে সামলানোর চেষ্টা করল। ইমাম সাহেবের স্ত্রী আরও বলতে লাগলেন, কেন নারীরা জাহান্নামে বেশি যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ হিসেবে 2টি বড় অভ্যাসের কথা বলেছেন। 1, নারীরা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করে। স্বামী সারা জীবন ভালো করলেও সামান্য একটু ত্রুটি হলে তারা বলে ওঠে, আমি তোমার কাছে কোনোদিন সুখ পেলাম না। আর 2, নারীরা লানত আর অভিশাপ বেশি দেয়, আর গীবত বা পরনিন্দা বেশি করে। মজলিসের মহিলারা তখন একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। তিথি মনোযোগ দিয়ে শুনছে প্রতিটি শব্দ। এরপর তিনি নামাজের গুরুত্ব নিয়ে এক সত্য তুলে ধরলেন। মনে রাখবেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। সুনানে তিরমিজি। অনেক মা বোন রান্না আর সংসারের দোহাই দিয়ে নামাজ কাজা করেন। মনে রাখবেন, যেই সংসার আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেই সংসার কিয়ামতে আপনার কোনো কাজে আসবে না। তিনি আরও যোগ করলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, নিজের সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছামতো প্রবেশ করো। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ। তিথি অনুভব করল তার মনের ভেতর এক অদ্ভুত কম্পন। তার স্মৃতি নেই ঠিকই, কিন্তু সে বুঝতে পারছে
এই নামাজ আর ইমানই তার একমাত্র আশ্রয়। সে মনে মনে প্রতিজ্ঞা করল এই জীবনে সে কখনো এক ওয়াক্ত নামাজেও কামাই করবে না। জিম তখন তিথির কান্নারত চোখের দিকে তাকিয়ে একটু নরম হলো। সে তার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, নূর, ভয় পাস না, আমগ আল্লাহ মেলা দয়ালু। তুই তো অহন থেকে সব নামাজ পড়বি, আমগোলগে তালিমে আসবি, দেখবি আল্লাহ তোরে জান্নাতের হুর বানাইয়ে দিব। ইমাম সাহেবের স্ত্রী বললেন, মা বোনেরা, আপনারা আমার বাম গালে এই হালকা কালো দাগটা দেখছেন? একটা সময় এই দাগটা অনেক বড় আর গাঢ় ছিল। এই চেহারার জন্য আমি ঠিকমতো মানুষের সামনে যেতে পারতাম না, খুব লজ্জা আর হীনমন্যতায় ভুগতাম। কিন্তু আমি আল্লাহর উপর ভরসা হারাইনি। আমি জানতাম আল্লাহ যাকে যেমন দিয়েছেন তার পেছনে কোনো না কোনো কল্যাণ আছে। আল্লাহর রহমতে এখন সেই দাগ অনেকটা মিলিয়ে গেছে, তাই নিজের চেহারা নিয়ে কখনো আফসোস করবেন না। এরপর তিনি হাসি মুখে সবার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, এবার আপনাদের সাপ্তাহিক আমলের কথা বলুন। এ সপ্তাহে কে আল্লাহর সন্তুষ্টির জন্য কি কি বিশেষ কাজ করেছেন? মজলিসে বসা নারীরা একে একে তাদের আমলের কথা বলতে শুরু করলেন। করিমন বিবি গর্বের সাথে বললেন, আমি এই সপ্তাহে কোনো নামাজ কাজা করি নাই, এমনকি 10 ওয়াক্ত নফল নামাজ, তাহাজ্জুদ ও চাষ পড়েছি। হালিমা বেগম লাজুক হেসে বললেন, আমি এ সপ্তাহে আমার অসুখ স্বামীর অনেক দেখভাল করেছি, তার সব কামকাজে সাহায্য করছি। জব্বার মিয়ার স্ত্রী তাসবিহ গুনতে গুনতে বললেন, আমি এই সপ্তাহে 20,000 বার দরুদ শরীফ পাঠ করেছি। জিম তার নূরের দিকে তাকিয়ে বলল, আমি এই সপ্তাহে একজন পথহারা মানুষকে দ্বীনি শিক্ষা দিতেছি। রোজিনা বানু বিনয়ের সাথে বললেন, আমি এই সপ্তাহে কুরআন খতম দিয়েছি। ছোট্ট সাহেব এবার আর চুপ থাকতে পারল না, সে হাত তুলে বেশ কায়দা করে বলল, আমিও কমু, আমি এই সপ্তাহে একজনকে জাজাকাল্লাহ খৈরান বলা শিখিয়েছি। সাইফের কথা বলার ঢং আর ছোট মুখে বড় কথা শুনে মজলিসে সবাই হো হো করে হেসে উঠল। পুরো ঘরে এক নির্মল আনন্দের ঢেউ বয়ে গেল। সবাই যখন হাসাহাসি আর নিজেদের গল্পে মশগুল, তখন তিথি বা নূর খুব নিচু স্বরে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠ এতটাই নিচু ছিল যে কারো কানেই পৌঁছালো না। যখন মজলিসে হইচই একটু কমলো, তখন তিথি বেশ সাহস সঞ্চার করে একটু জোরে বলল, আমি এই সপ্তাহে অনেক আস্তে আস্তে কথা বলা কওয়া শিখছি। আমার জিমাপা কইছে পরপুরুষের সামনে গলার আওয়াজ নিচু রাখাটাও একটা আমল, আমি সেটাই পালন করবার চেষ্টা করতেছি। তিথির এই কথা শুনে ইমাম সাহেবের স্ত্রী থেকে শুরু করে সবাই অবাক হয়ে তার দিকে তাকালেন। জিম গর্বে নূরের দিকে তাকিয়ে হাসলো। ইমামের সাহেবের স্ত্রী বললেন, মাশাআল্লাহ মা, তুমি খুব বড় একটা সুন্নত আর পর্দার আদব আয়ত্ত করেছ। কণ্ঠস্বরের পর্দা বজায় রাখা মুমিন নারীর ভূষণ। মজলিস শেষে সবাই যখন মোনাজাতের জন্য হাত তুলল, তিথি অনুভব করলো তার মনের সব অস্থিরতা ধুয়ে মুছে গেছে। মজলিস শেষ করে সবাই যখন জুতো পরে বাড়ির পথ ধরবে, তখনই মেম্বরের বউ হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়ালো। মুখে এক চিলতে হাসি নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, ও মা বোনেরা, একটু খাড়ান, একটা জরুরি কথা আছে। আগামী সোমবার আপনাদের সবার দাওয়াত আমার বাড়িতে। শহর থেকে বিশেষ মেহমান আইব আমাকে বাড়িতে। আপনারা সবাই এসে একটু রান্নাবান্নায় সাহায্য করেন, আর তালিমও হইব ওই দিন, কেউ কিন্তু না করবেন না। রোজিনা বানু আর জিম মাথা নেড়ে দাওয়াত কবুল করলেন। তিথি কেবল দাঁড়িয়ে রইল, তার মনের ভেতর এক অদ্ভুত কু ডাকছে, যেন সোমবারের এই দিনটি তার জীবনে বড় কোনো পরিবর্তন নিয়ে আসবে। অন্যদিকে ময়মনসিংহের অরণ্য কুটিরে নিজের ঘরের অন্ধকার কোণে বসে ল্যাপটপের নীল আলোয় নিমগ্ন হয়ে আছে কাবির। স্ক্রিনে একের পর এক ম্যাপ আর নিখোঁজ ডায়েরির ফাইল ওপেন হচ্ছে। কিবোর্ডে তার আঙ্গুলগুলো চললেও মনটা পড়ে আছে সেই বিভীষিকাময় রাতের স্মৃতিতে। হঠাৎ টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টের রানার নাম ভেসে উঠছে। কাবির দ্রুত ফোনটা রিসিভ করলো। স্যার, একটা ইম্পর্টেন্ট আপডেট আছে। হালুয়াঘাটের বর্ডার এলাকায় পানিহাতা গ্রামে হঠাৎ এক রহস্যময়ী মেয়ের দেখা পাওয়া গেছে। গ্রামবাসী তাকে আগে কখনো দেখেনি। যতটুকু জানতে পেরেছি, মেয়েটি এক গরিব পরিবারের সাথে থাকছে। আমাদের সন্দেহ হচ্ছে মেয়ে ম্যাডাম হতে পারে। কাবির সোজা হয়ে বসলো। অ্যাসিস্ট্যান্ট আরও বলল, আমি হালুয়াঘাটের মেম্বারের বাড়িতে কথা বলে রেখেছি স্যার।
আগামী সোমবার মেম্বারের বাড়িতে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে ময়মনসিংহ শহর থেকে অফিসাররা যাচ্ছে, এর ওসিলা দিয়ে আমরা গ্রামটা ভালো করে তদারকি করতে পারবো। আমরা 5 জন ফোর্স নিয়ে রেডি হচ্ছি। স্যার, আপনিও কি আমাদের সাথে যাবেন? কাবির চেয়ার উঠে দাঁড়ালো। জানালার বাইরে তাকাতেই দেখলো আকাশের চাঁদটা আজ বড্ড ম্লান। সোমবার, ঠিক আছে, আমি নিজেই যাব। পানিহাতা গ্রামের প্রতিটি কোণ যেন আমার নজরে থাকে। যদি ও আমার তিথি হয় তবে এই পৃথিবী উল্টে গেলেও আমি ওকে ওখান থেকে উদ্ধার করে আনব। সোমবার সকাল পানিহাতা গ্রামের মেম্বারের উঠোনে রান্না করা হচ্ছে। কয়েকটা বড় বড় ডেস্কিতে বিরিয়ানি আর মাংসের সুঘ্রাণ বাতাসে ভাসছে। ঠিক তখনই গ্রামের মেঠো পথে ধুলোর মধ্য দিয়ে কালো রঙের দুটি পাজেরো গাড়ি মেম্বার বাড়ি গেটে এসে থামল। কাবিরের পরনে কালো রঙের শার্ট, চোখে সানগ্লাস, হাতের দামি ঘড়িটা রোদে চিকচিক করছে। তার গাম্ভীর্য আর তীক্ষ্ণ চাহনি দেখে মেম্বার বাড়ির ভলান্টিয়াররা পর্যন্ত তটস্থ হয়ে গেল। রানাসহ আরও 4 জন অফিসার তাদের সিভিল ড্রেসে থাকলেও তাদের মধ্যে এক ঠান্ডা ভাব তাদের চারপাশ ঘিরে রেখেছে। এরা সাধারণ পুলিশ নয়, বরং প্রশাসনের এক বিশেষ গোয়েন্দা সেকশন এর তুখোর টিম। এদের কাজই হলো দেশের হাই প্রোফাইল নিখোঁজ মামলা এবং আন্ডারগ্রাউন্ড নিরাপদ অপরাধ নিয়ে কাজ করা। আর এই টিমের নেতৃত্বে আছেন স্বয়ং কাবির। কাবির গাড়ি থেকে নেমে এক গভীর দীর্ঘশ্বাস নিল। অদ্ভুত এক অনুভূতি পা রাখতেই তার বুকের বাম পাশটা কেমন হু হু করে উঠল। সে জানে না কেন, তবে তার অবচেতন মন চিৎকার করে বলছে সে এখানেই আছে। তখনই মেম্বার সাহেব হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। আহেন স্যার, আহেন, আপনাদের জন্যই তো সব আয়োজন। গ্রামটা একবার ঘুরে দেখবেন তো? কাবির শান্ত স্বরে বলল, আগে একটু বসার ব্যবস্থা করুন মেম্বার সাহেব, আমরা এখানকার পরিস্থিতি আগে বুঝতে চাই। অন্যদিকে মেম্বার বাড়ির রান্নাঘরের এক কোণে রোজিনা বানু আর জিম ব্যস্ত হাতে কাজ করছেন। জিম 2 হাতে মুরগি কাটছে আর রোজিনা বানু বড় হাঁড়িতে মশলা কষাচ্ছেন। সাইব উঠোনের এক কোণে একটা লাঠি নিয়ে যুদ্ধ খেলছে। তিথি একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। রোজিনা বানু তাকে কোনো কাজই করতে দিচ্ছেন না। নুরমা, তুই ভেতরে গিয়ে বস, আজ মেলা মানুষ আইব শহর থেকে, মেলা পুরুষ মানুষের আগমন আনাগোনা, তুই সামনে আইস না মা। তিথির মন মানছে না, তার ভেতরটা কেমন ছটফট করছে, যেন কোন অদৃশ্য টান তাকে বাইরে টেনে নিয়ে যাচ্ছে। জিম আর রোজিনা বানুর চোখ ফাঁকি দিয়ে তিথি আস্তে করে রান্নাঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে এলো। তার পরনে কালো বোরকা, কিন্তু নিকাবটা তখনও মুখে তোলা হয়নি। সে উঠানের এক পাশ দিয়ে আসতেই গেটের কাছে জটলা দেখে থমকে গেছে। সেখানে দাঁড়িয়ে আছে কাবির। তিথির বুকটা হঠাৎ করে ধক করে উঠল। এক তীব্র যন্ত্রণার ঢেউ তার মাথার ভেতর খেলে গেল। লোকটার চওড়া পিঠ, তার দাঁড়ানোর ভঙ্গি সবই কেন যেন বড্ড চেনা। তিথির মনে হলো কেউ যেন তার কলিজাটা খামছে ধরেছে। এক মুহূর্তেই তার চোখ ভিজে উঠল, অথচ কেন এমন হচ্ছে সে জানে না। কাবির মেম্বারের সাথে কথা বলছিল ঠিকই, কিন্তু তার চোখ বারবার আশেপাশে ঘুরে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল মেঠো পথের ধারে দাঁড়িয়ে থাকা কালো বোরকা পরিহিত তরুণীর উপর। মুখটা আফসা দেখা যাচ্ছে, কিন্তু ওই দাঁড়িয়ে থাকার ভঙ্গি। কাবিরের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে কি ভুল দেখছে না নাকি কল্পনা তার? শান্ত হও কাবির, এভাবে তাকালে মানুষ সন্দেহ করবে। এই গ্রামে অহন বোরকা পরা অনেক মেয়ে আছে। তিথি নিজের অনুভূতির তীব্রতা সহ্য করতে না পেরে দ্রুত নিজেকে আড়াল করলো। সে মেম্বার সাহেবের পুকুর পাড়ের দিকে লম্বা কদমে হাঁটতে লাগলো। তার মনে হচ্ছে ওখানে গেলে হয়তো বুক ফেটে আসা এই কান্নাটা থামবে। মেম্বার সাহেব কাবিরকে তার বৈঠকখানায় নিয়ে বসালেন। স্যার, আপনার টিমের বলেন একটু বিশ্রাম নিতে, আমি সব দেখতেছি। কাবির চশমাটা টেবিলের উপর রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে মেম্বারের দিকে তাকালো। মেম্বার সাহেব, আপনাদের আতিথেয়তার চেয়েও বড় একটা উদ্দেশ্য আছে। আমরা শুনেছি আপনার গ্রামে ইদানিং কিছু নতুন লোক আশ্রয় নিয়েছে, বিশেষ করে এমন কেউ যার পরিচয় রহস্যজনক। মেম্বার সাহেবের ভয়ে কপালে সূক্ষ্ম এক বিন্দু ঘাম জমে উঠল। তিনি হেসে বললেন, আরে না স্যার, এইখানে সব পরিচিত মানুষ, ওই 2-1 জন আত্মীয়ের বাসায় আইছে, এই আর কি। আপনার গ্রামে
বা আত্মীয়ের তালিকায় কি এমন কোনো মেয়ে আছে যারা কিছুদিন হলো এই গ্রামে এসেছে বা অতিথি? মেম্বার সাহেব কিছুটা আমতা আমতা করতে লাগলেন। কাবির তখন অনুভব করলো বাতাসের গন্ধে একটা পরিচিত ঘ্রাণ মিশে আছে, যেটা কেবলই তার বিবিজানের গা থেকে আসতো। সে জানে তিথি খুব কাছেই, কিন্তু কোথায় সে? কাবির উঠে দাঁড়িয়ে জানালার বাইরে পুকুর পাড়ের দিকে তাকালো। দূরে সেই কালো বোরকা পরা মেয়েটি তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মেম্বার সাহেব, চলুন একটু পুকুর পাড়টা ঘুরে দেখি, শরবতের ব্যবস্থা ওখানে না হয় করবেন। কাবির পুকুর পাড়ের দিকে পা বাড়ালো, তবে তার হাঁটা চলায় এক ধরনের অস্থিরতা। পেছনে মেম্বার সাত্তার মিয়া ঘামতে ঘামতে আসছিলেন, কিন্তু মাঝপথে বাগড়া পড়ল। ময়মনসিংহের সদর দপ্তর থেকে ঠিক সেই মুহূর্তে 10 জনের আরও একটি বিশেষ টিম মেম্বার বাড়িতে প্রবেশ করল। সেই টিমের নেতৃত্বে আছেন সিনিয়র অফিসার তামিম, বয়স বছর 40-এর কোঠায়, বেশ রাশভারী মানুষ। তবে তামিম সাহেব এখানে তিথির কেসে আসেননি। তিনি এসেছেন হালুয়াঘাট সীমান্তের মাদক পাচার আর ইন্ডিয়া থেকে অবৈধ মালামাল আসার একটি গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালাতে। তামিম সাহেবকে দেখেই মেম্বার সাত্তার মিয়ার কলিজা শুকিয়ে গেল। তিনি কাবিরকে ছেড়ে দ্রুত তামিম সাহেবের দিকে এগিয়ে গেলেন। আরে স্যার, আপনারাও আইসা পড়েছেন? আহেন আহেন বসেন। মাদক নিয়ে তন্ন তন্ন করে খুঁজেন স্যার? আমার গ্রামে ওইসব কারবার চলবো না। কাবির এই সুযোগটা নিল। সে মেম্বার আর তামিমের থেকে নিজেকে সরিয়ে ধীর পায়ে একাই পুকুর পাড়ের দিকে পা বাড়ালো। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ওই হিজল গাছের নিচেই তার জীবনের সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে। অন্যদিকে রান্নার ধোঁয়ায় চোখ মুখ লাল করে জিম আর রোজিনা বানু কাজ করে যাচ্ছে। আজ মেম্বার বাড়ি থেকে তাদের বড় এক হাঁড়ি বিরিয়ানি দেওয়ার কথা। অভাবের সংসারে আজ সবাই মিলে একটু ভালো কিছু খেতে পারবে, এই আনন্দে জিম যেন দ্বিগুণ উৎসাহে কাজ করছে। রোজিনা বানু হঠাৎ খেয়াল করলেন নূর বা তিথি আশেপাশে নেই। তিনি তড়িঘড়ি করে সাহেবকে ডাকলেন। ও সাহেব, বাবা দেখতো তোর নূর আপা কই গেল? ঘরের ভেতরে থাকতে কইলাম, মাইয়াটারে দেখি না কেন? সাহেব তখন তার লাটিম নিয়ে মহাব্যস্ত। মায়ের ডাক শুনে সে লাটিমটা পকেটে পুরে বলল, আচ্ছা আম্মা, যাইতাছি। আপা নিশ্চয় পুকুর পাড়ে গিয়ে বৈশা আছে, ওইখানেই তো ওনার যত শখ। পুকুর পাড়ের বিশাল এক হিজল গাছের তলায় শান বাঁধানো ঘাটে পা ঝুলিয়ে বসে আছে তিথি। গায়ে সেই পুরনো কালো বোরকা, কিন্তু মাথা থেকে হিজাবটা নিচে পড়ে আছে আর নিকাবটা পাশে মাটির ওপর অবহেলায় পড়ে আছে। তার লম্বা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে পড়েছে। তিথি তার ফর্সা পা দুটো পুকুরের পানিতে দুলিয়ে দুলিয়ে খেলা করছে। হাতে থাকা ছোট ছোট নুড়ি পাথরগুলো সে আনমনে পানির ওপর ছুঁড়ে মারছে। তার চোখের সামনে বারবার সেই চশমা পরা মানুষটার অবয়ব ভেসে উঠছে। সে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে গুনগুন করে নিজের অজান্তেই গেয়ে উঠল, পরে নাম মানে কি যে নাম তার, আবারও যাব ভুলে দিনটা। তার স্মৃতিতে কোনো চেহারা নেই, কোনো নাম নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। স্বপ্নে সে অচেনা ব্যক্তিটি যেন এই কণ্ঠস্বরের আড়ালে লুকানো। তিথি পাথরের টুকরোটা পানিতে ছুঁড়ে দিয়ে অস্ফুট স্বরে বলল, কে আপনি? কেন আপনারা দেখলে আমার মনে হয় আপনি আমার সব। কাবির যখন গাছের আড়াল থেকে ঘাটের দিকে তাকালো, তার পৃথিবীটা যেন থমকে দাঁড়ালো। সামনে বসে থাকা মেয়েটির পিঠ তার দিকে ফেরানো, কালো বোরকা ছাপিয়ে তার ফর্সা পায়ের গোড়ালি পানিতে চিকচিক করছে। কাবিরের দুচোখ ভিজে এলো। সে যেন নিজের নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ঠিক তখন সাহেব দূর থেকে চিৎকার করে বলল, ও নূর আপা, আম্মা তোমারে ডাকতাছে, তুমি এইখানে বৈশা পা ভিজাইতেছ। সাইফের চিৎকারে তিথি চমকে পেছন ফিরল। ঘাসের ওপর পড়ে থাকা হিজাব নিকাবটা তোলার জন্য সে যেই না হাত বাড়ালো, অমনি তার নজর পড়ল কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা কাবিরের ওপর। কাবির তার রোদ চশমাটা হাত থেকে ফেলে দিল। তিথির টলটলে চোখের দিকে তাকিয়ে সে কাঁপা কাঁপা গলায় শুধু একটি শব্দ উচ্চারণ করল, বিবিজান। বিবিজান শব্দটা যেন শান্ত পুকুরের জলে বিশাল এক পাথর ছোড়ার মতো আঘাত করল। তিথি স্থির হয়ে বসে আছে, তার চোখের মণি দুটো কাঁপছে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকাতেই তিথির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এক অদ্ভুত চেনা অনুভূতি, অথচ মস্তিষ্কের কোনো এক কোণে স্মৃতির দরজাটা এখনো তালাবদ্ধ।
কাবির পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার পা নড়ছে না। কতগুলো মাসের অনিদ্রা আর দুশ্চিন্তার ছাপ তার চেহারায় স্পষ্ট। সেই সযত্নে কামানো গাল দুটো এখন ছোট ছোট চাপদাড়ি আর গোফে ঢাকা, যা থেকে আরও বেশি গম্ভীর আর পরিপক্ক দেখাচ্ছে। চুলের স্টাইলটা আগের মতো পরিপাটি নেই, কপালে এসে দু একটা চুল অবাধ্য হয়ে লুটিয়ে পড়ছে। কিন্তু ওই চোখ দুটো, ওতে যেন হাজার বছরের তৃষ্ণা আর এক সমুদ্র ভালোবাসা টলমল করছে। কাবিরের চাউনিতে এমন এক আকুতি ছিল যা দেখে তিথির মনে হলো এই লোকটার জন্য সে তার জান দিয়ে দিতে পারে, কিন্তু কেন? কাবির এক কদম বাড়াতে যাবে, ঠিক তখনই সাইফ দৌড়ে এসে তিথি আর কাবিরের মাঝখানে দাঁড়ালো। সাইফের আগমনে তিথি যেন ঘর থেকে বাস্তবে ফিরে এলো। সে তড়িঘড়ি করে মাটি থেকে হিজাব পরে নিয়ে নিকাবটা তুলে মুখে পরে নিল। তার হাত কাঁপছিল, সে নিজেকে আড়াল করতে চাইছে, কিন্তু মনের ভেতর থেকে কেউ যেন বারবার বলছে পালিয়ে যেও না। সাইফ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বড়দের মতো বলতে লাগলো, ও নূর আপা, তুমি দেখি একদম হুড়পুরি সাজা শুরু করছো। আমি ভাবলাম পুকুর পাড়ে ভূত ধরলো নাকি তোমারে। আম্মা তো এদিকে কাঁদতে কাঁদতে নদী বানিয়ে ফেলতেছে যে তার নূর মাইয়া হারায় গেল। তিথি নিকাবের আড়ালে মৃদু হাসল। সাইফের এই চপলতা তাকে সবসময় আনন্দ দেয়। সে নিচু স্বরে বলল, ধুর পাগল, হারাইতাম কেন, এই তো এইখানেই বৈশা আসছিলাম। তিথির এই হাসির শব্দটুকু কাবিরের কানে অমৃতের মতো শোনালো। কতদিন পর, কত রাত সেই হাসির আওয়াজটা শোনার জন্য ছটফট করেছে। সে তৃষ্ণার্ত চোখে তিথির ঢাকা মুখটার দিকে তাকিয়ে রইল। তিথি এবার আর দাঁড়ালো না, সে সাইফের হাত ধরে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। কিন্তু কাবির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কপালে জমে থাকা ঘাম মুছে তপ্ত স্বরে বলে উঠল, কোথায় হারিয়ে গিয়েছিলে বিবিজান? আমায় এত কষ্টে রেখে তুমি এখানে খুব খুশি আছো, তাই না? তিথির পায়ের গতি থমকে গেল। সে পেছন ফিরল না, কিন্তু তার শরীর কাঁপছে। সাইফ অবাক হয়ে একবার কাবিরকে দেখলো আর একবার তিথিকে। তিথি সাহস সঞ্চার করে বলল, আপনি ক্যাডা? আমায় বিবিজান কইয়া ডাকতেছেন কেন? আমার নাম হইল মেহজাবিন নূর। আপনি বোধহয় ভুল করতেছেন পুলিশ সাহেব। যা ভুল? জানো, তোমাকে চিনতে কাবির রায়হান কায়নাতের কখনো ভুল হতে পারে না। তোমার এই চোখের পলক পড়া দেখেও আমি বলে দিতে পারি তুমি আমার তিথি। তুমি আমাকে পুলিশ সাহেব বলছো? আমার নামটাও কি ভুলে গেছো? সাহেব এবার মাঝখানে নাক গলালো। সে কাবিরের ড্রেস আর ভাবসাব দেখে বেশ অবাক। এই যে পুলিশ আঙ্কেল, আপনি আমার নূর আপারে চেনেন কেমনে? আপনি কি সিনেমার হিরো নাকি? আপনার নাম তো নূর, আপনি তিথি তিথি করতে আসছেন কেন? আর বিবিজান মানে কি? আপা কি আপনার বউ নাকি? সাইফের বাচ্চা মানুষের মুখের সোজা প্রশ্নে কাবির এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানত না তিথি এখানে নূর পরিচয় আছে। সে এক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে রইল, যেন চোখের পলক ফেললেই সে আবার মিলিয়ে যাবে। তিথি সাইফের হাত শক্ত করে ধরে টানলো। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। তার মনে হচ্ছে এখনই সে জ্ঞান হারিয়ে ফেলবে। সে দ্রুত পায়ে মেম্বার বাড়ির দিকে হাঁটা দিল। কাবির শূন্য চোখে তাকিয়ে রইল তার বিবিজানের চলে যাওয়ার পথের দিকে। পেছন থেকে সাহেব দৌড়াতে দৌড়াতে আবার কাবিরের দিকে একবার তাকিয়ে ভেংসি কেটে বলল, যাজ্ঞা, আমার আপা আপনার বিবি টিবি না, ভুল জায়গায় আইছেন পুলিশ আঙ্কেল। কাবির একা দাঁড়িয়ে রইল হিজল তলায়। তার ঠোঁটের কোণে এক সিলতে বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, তুমি ভুলে গেলেও আমি ভুলিনি তিথি। তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি জাহান্নাম ভয়াবহ পর্যন্ত যেতে রাজি আছি। মেম্বার বাড়ির উঠানের একপাশে গ্রামের নারীদের লম্বা লাইন, অন্য পাশে পুরুষের কড়া পাহারা। দুইজন মহিলা পুলিশ সদস্য প্রতিটি নারীর নিকাব সরিয়ে মুখ পরীক্ষা করছেন এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করছেন। তাদের সাথে আছেন রানা এবং আরও দুইজন পুরুষ গাইড। কাবির কিছুটা দূরত্বে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে সবটা পর্যবেক্ষণ করছেন। তিথি লাইনের একেবারে শেষে দাঁড়িয়ে আছে, তার সামনে রোজিনা বানু আর সবার আগে জিম। জিম আজ একদম চুপচাপ। তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। লাইনের তদারকি করতে থাকা দীর্ঘকায় শ্যামবর্ণের অফিসার রানাকে দেখে জিমের কেমন জানি লাগছে। সে বারবার নিজেকে শাসন করছে, ইস্তেকবার পর জিম, নজরের হেফাজত কর, এটা ফিতনা। সে মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ছে আর ওড়না দিয়ে মুখ আরো ভালো করে ঢাকার চেষ্টা করছে। কিন্তু অবচেতন মনেই রানার ব্যক্তিত্ব
তাকে ভাবিয়ে তুলছে। অন্যদিকে উঠানের এক কোণে সাহেব তার লাটিম নিয়ে মহাবিপদে পড়েছে। যতবারই সুতো পেঁচিয়ে ছুটছে, লাটিমটা ঘুরছে না। কাবির দূর থেকে বিষয়টা খেয়াল করছিল। সে ধীর পায়ে সাইফের কাছে গিয়ে বসলো। কি হলো ছোট মিয়া, লাটিম কি তোমার কথা শুনছে না? দূর, এটা পচা লাটিম, ঘুরেই না। দেখি দাও তো পুলিশ আঙ্কেল পারে কিনা। কাবির নিপুণ হাতে সুতোটা পেঁচিয়ে এক ঝটকায় মাটিতে লাটিমটা ছাড়লো। বন বন করে ঘুরতে থাকা লাটিম দেখে সাইফের চোখ ছানা বড়া। সে খুশিতে হাততালি দিয়ে উঠল। পুলিশ আঙ্কেল, আপনি তো জাদুর লাটিম ঘুরাইলেন। আপনি একদম আমার নূর আপার মতো। কাবির লাটিমটা হাতের তালুতে তুলে নিয়ে সাইফের মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, তাই তোমার নূর আপাও বুঝি লাটিম ঘোরাতে পারে? সাইফ খিলখিল করে হেসে বলল, না না, মানে আপা তো লাটিম পারে না, তবে আপার হাসি খুশি ভাবটা আপনার মতো। জানেন পুলিশ আঙ্কেল, নূর আপা যেদিন আমাদের বাড়িতে আসছিল সেদিন অনেক অসুস্থ ছিল। কথা কইতে পারে না, খালি ঘুমাইতো, কপাল দিয়ে রক্ত পড়তো। আমার আব্বা মেলা কষ্ট করিয়া কামাইয়ের টাকা দিয়ে ডাক্তার দেখাইয়া আপারে সুস্থ করছে। কাবিরের চল শক্ত হয়ে এলো। সে সাহেবকে আরো কাছে টেনে নিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা সাহেব, তোমার আপা কি সব কথা মনে করতে পারে? সে কি বলে সে কোত্থেকে এসেছে? না তো, আপা তো কিছু কইতে পারে না। ঠিক তখনই মহিলা পুলিশরা লাইনের শেষের দিকে পৌঁছালো। তিথির পালা আসতেই তার হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গেল। মহিলা পুলিশ সদস্য তিথির নিকাব সরাতেই বলতেই তিথি থরথর করে কাঁপতে লাগলো। রোজিনা বানু পাশ থেকে আর্তস্বরে বলে উঠল, ও বাজান, আমার মাইয়াটা বড় পর্দানশীল, ওর মুখটা কি খোলা লাগবেই? রানা এগিয়ে বলল, জিমা, এটা সরকারি আদেশ, কারো কোনো ছাড় নেই। কাবির তখন সাইফের সাথে কথা থামিয়ে উঠে দাঁড়িয়েছে। তার সমস্ত মনোযোগ এখন লাইনের শেষের ওই কালো বোরকা পরা মানবীটির দিকে। তিথি কাঁপা কাঁপা হাতে নিজের নিকাবটা সরালো। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। মহিলা পুলিশ সদস্য তিথির চেহারা দেখে রানার দিকে তাকিয়ে ইশারা করলো। রানার সাথে সাথে কাবিরকে সিগন্যাল দিল। কাবির আর এক মুহূর্ত দেরি করলো না। সে ধীর পায়ে তিথির সামনে গিয়ে দাঁড়ালো। সূর্যের আলো তিথির ফর্সা মুখে পড়তেই কাবির দেখতে পেল সেই প্রিয় মুখ, সেই পরিচিত মায়া। কিন্তু তিথির চোখে তখন এক আকাশ ভয় আর অচেনা চাহনি। সময় এখন বিকেল 5টা। গ্রামের আকাশ জুড়ে গোধূলির রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। দূর থেকে ভেসে আসছে মাগরিবের আজানের পবিত্র সুর। মেম্বার বাড়ির সে বিশাল উঠোন এখন জনশূন্য। কাবিরের করা নির্দেশে গ্রামের সাধারণ মানুষ যে যার মতো বাড়ি চলে গেছে। মেম্বার সাত্তার মিয়া, তার স্ত্রী আর 3 ছোট ছোট ছেলে মেয়ে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। উঠোনের মাঝখানে একটি রাজকীয় চেয়ারে এক পা তুলে গম্ভীরভাবে বসে আছে কাবির। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে রানা এবং অন্য 3 পুরুষ সদস্য। পাশে 2 মহিলা পুলিশ, ফাতেমা আর মিলি। তাদের চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন অপরাধীদের হাড় অবধি খুঁড়ে দেখছে। কাবিরের সামনে পটিতে বসে আছে পাটিতে রোজিনা বানু, জিম, তিথি আর সাহেব। কিছুক্ষণ আগে ক্ষেত থেকে খবর পেয়ে হন্তদন্ত হয়ে এসেছেন আমজাদ মিয়া। তার কপালে চিন্তার ভাঁজ। কাবির তার সানগ্লাসটা শার্টের কলারের সাথে ঝুলিয়ে রাখল। তারপর আমজাদ মিয়া আর রোজিনা বানুর দিকে সরাসরি তাকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলুন, ওকে আপনারা কিভাবে পেয়েছেন? মিথ্যা বলার চেষ্টা করবেন না, মনে রাখবেন আপনারা কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। রোজিনা বানু বুক ফেটে আসা কান্না দমানোর চেষ্টা করছেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, ও আমার জানের টুকরো নূর। ওরে আমি জন্ম দেই নেই সত্য, কিন্তু আমার বুকের দুধ না খাওয়াইয়াও ও আমার মাইয়া হয়ে উঠছে। ওরে যখন পাইছিলাম ওর কপাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তাছিল। ওরে আমাগো থাইকা কাইরে নিয়েন না। সাহেব আর তিথি দুজনেই তখন অঝরে কাঁদছে। সাহেব তিথির বোরকা জাপটে ধরে চিৎকার করে বলছে, তোমরা আমার নূর আপারে নিয়ে যাইও না। পুলিশ আঙ্কেল, তুমি পচা, তুমি খুব পচা। তিথির কান্নার শব্দে কাবিরের বুকটা ফেটে যাচ্ছে। সে চেয়েও তার বিবিজানকে এই মুহূর্তে জড়িয়ে ধরতে পারছে না। সে খেয়াল করলো পাশে বসে থাকা জিম কথা বলছে না ঠিকই, কিন্তু নিকাবের আড়ালে তার চোখ স্থির হয়ে আছে রানার দিকে। রানা সেই গম্ভীর ব্যক্তিত্ব আর শ্যামলা চেহারার মাঝে জিম যেন তার স্বপ্নের পুরুষের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে। কাবির বিষয়টিকে লক্ষ্য করলো, কিন্তু এই মুহূর্তে তার মস্তিষ্ক অন্য কোথাও। কাবির দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আজান শেষ হয়েছে। সে আমজাদ মিয়ার দিকে তাকিয়ে বলল, আজকের মধ্যে
আজকের মতো আপনারা যেতে পারেন, কিন্তু মনে রাখবেন আগামীকাল সকালে আবার কথা হবে। কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না। কাবির মেম্বার সাহেব আর আমজাদ মিয়াকে উদ্দেশ্য করে বলল, চলুন মেম্বার সাহেব, আমজাদ মিয়া মসজিদে যাই, জামাতের সময় হয়ে গেছে। যাওয়ার আগে কাবির রানাকে দায়িত্ব দিয়ে বলল, রানা তুমি এদের সবাইকে সাবধানে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, আর ফাতেমা ও মিলি তোমরা রেস্ট নাও, কাল ভোরে ডিউটি শুরু হবে। রানা মাথা নিচু করে আদেশ পালন করলো। তিথি একবার কাবিরের যাওয়ার পথে তাকালো। মসজিদের ভেতর তখন এক পিনপত নীরবতা। মাগরিবের নামাজ বা জামাত শেষ হয়েছে অনেকক্ষণ হলো। মুসল্লিরা একে একে বেরিয়ে গেল। পেছনের কাতারে একা বসে আছেন কাবির। দুহাত তুলে সে তার রবের দরবারে মোনাজাত ধরেছে। যে দু চোখ সবসময় অপরাধীদের প্রতি অগ্নিদৃষ্টি বর্ষণ করে, সেই চোখ আজ শ্রাবণের মেঘের মতো ঝরছে। কাবিরের ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। সে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলতে লাগলো, হে আরশের মালিক, তুমি তো জানো এই কতগুলো মাস আমি কিভাবে কাটিয়েছি। প্রতিটা রাতে যখন আমি চোখ বুঝতাম, আমার তিথির সেই আর্তনাদ আমার কানে বাজত। আমি ওকে হারিয়ে ফেলেছিলাম মাবুদ, আমি ওকে রক্ষা করতে পারিনি। আজ যখন ওকে চোখের সামনে দেখলাম, ও আমায় চিনতে পারলো না। এর চেয়ে বড় শাস্তি আমার জন্য আর কি হতে পারে। কাবিরের কান্নার বেগ বাড়তে লাগলো। সে জায়নামাজে মাথা ঠুকে বলতে লাগলো, মাবুদ, আমি ওর কাছে অপরাধী, কিন্তু তো নিষ্পাপ। ওইটুকু মেয়ের স্মৃতি তুমি কেড়ে নিলে। ও যে আমাকে পুলিশ সাহেব বলে ডাকলো, এই ডাকটা আমার কলিজায় তীরের মতো বিঁধেছে। তুমি আমার জানটাকে আবার আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর কিছু চাই না আল্লাহ, শুধু আমার তিথিকে আমার চেনা তিথি বানিয়ে দাও। নামাজ যে শেষে কাবির যখন মসজিদ থেকে বের হলো, তখন তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। বাইরে আমজাদ মিয়া আর মেম্বার সাহেব অপেক্ষা করছিলেন। কাবির নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মসজিদের কাছে পাহাড়ের ঢালে একটা ছোট টং দোকান। দোকানটি চালায় এক বয়স্ক গাঢ় ব্যক্তি। বাঁশ আর সনের তৈরি দোকানটি হলুদ বাল্বের আলোয় অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। কাবির, মেম্বার সাহেব আর আমজাদ মিয়া সেই দোকানের সামনের কাঠের বেঞ্চিতে গিয়ে বসলেন। গাঢ় দোকানদার হাসি মুখে 3টা মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা আদা চা সামনে দিয়ে গেল। কাবির চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে আকাশের দিকে তাকালো। পাহাড়ের ওপার থেকে শীতল বাতাস বয়ে আসছে। কাবির আমজাদ মিয়ার দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, আমজাদ সাহেব, নূরকে আপনারা ঠিক কোন অবস্থায় পেয়েছিলেন? ভয় পাবেন না, আমি শুধু জানতে চাইছি ওর চিকিৎসার কোনো ত্রুটি হয়েছিল কি? স্যার, হালুয়াঘাট বর্ডারের কাছাকাছি ঝোপের মধ্যে ওরে পাইছিলাম। কপালটা ফাইটা হাড্ডি দেখা যাইতেছিল, সারা গায়ে কাটা ছেঁড়ার দাগ। মনে হইতেছিল কেউ ওরে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। অনেক মাস ধরে জ্ঞান আসছিল না স্যার। আমরা গরিব মানুষ, যা আসছিল সব বেইসা ডাক্তার দেখাইছি। জ্ঞান ফেরার পর দেখি মা আমার সব ভুলে গেছে। কাবির স্যার ভাতটা শক্ত করে ধরল। তার বুকের ভেতর ক্ষোভ আর ঘৃণা দাউ দাউ করে জ্বলে উঠল। সে বুঝতে পারছে তিথিকে শুধু হারিয়ে যেতে দেয়া হয়নি, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল ওই গড অফ ইতালি। মেম্বার সাহেব বললেন, স্যার, এ আমজাদ মিয়ার মতো দয়ালু মানুষ এই সমাজে নাই। নিজেরা না খাইয়ে নূরের খাওয়াইছে। ওনারা ভাবছিল নূরে হয়তো কেউ রাইখা গেছে, তাই ওনারা পালক নিছে। আপনার এই ঋণের কোনো প্রতিদান হয় না আমজাদ সাহেব। নূর এখন আপনাদের মেয়ে হতে পারে, কিন্তু ওর অতীত অন্য কোথাও। আপনাকে আমার সবটুকু সাহায্য করতে হবে। রাত তখন 7টা। পাহাড়ি এলাকায় রাত মানে নিস্তব্ধতার রাজত্ব। চারদিকে ঝিঝি পোকার ডাক আর হিমশীতল হাওয়া। গ্রামের মানুষ সাধারণত এশার নামাজের পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, যাতে ফজরের আগে উঠতে পারে। আমজাদ মিয়ার জরাজীর্ণ বাড়িতে পৌঁছে কাবির স্তম্ভিত হয়ে গেল। মাটির দেয়াল, উপরে পুরনো টিন, আর এই ভাঙাচোরা ঘরেই তার রাজকন্যে গত কয়েক মাস কাটিয়েছে। কাবিরের কলিজায় কেউ যেন মোচড় দিয়ে ধরল। সে বাড়ির ভেতরে ঢুকে দেখল রানা এখনো সেখানে। জিমের সাথে কি একটা বিষয় নিয়ে রানা খুব নিচু স্বরে কথা বলছে। রানার জিমের সামনে কেমন যেন একটু সহজ হওয়ার চেষ্টা করছে। জিমও নিকাবের আড়ালে মাথা নিচু করে মিটি মিটি হাসছে। আমজাদ মিয়ার খাটের একপাশে চট করে জায়গা করে দিয়ে বসলেন। আসেন বাজান, এইখানে বসেন, গরিবের ঘর, আপনার মেলা কষ্ট হইতেছে।
ঘরের ভেতর একটি খাটে আমজাদ মিয়া আর কাবির বসলেন, আর ঠিক মাঝখানে একটি বড় সুতির পর্দার ওপাশে অন্য খাটে শুয়েছিল তিথি আর সাহেব। পর্দাটা পাতলা হয়, ওপাশে কি হচ্ছে কাবিরের কাছে তা একদম স্পষ্ট। সে দেখতে পাচ্ছে তার তিথিকে। কাবির ভেতরে আসতে রানা অপ্রস্তুত হয়ে সোজা হয়ে দাঁড়ালো। কাবির মুচকি হেসে সেটা এড়িয়ে গেল। সে আমজাদ মিয়ার দিকে তাকে হঠাৎ গম্ভীর হয়ে বলল, আমজাদ সাহেব, আপনার বড় মেয়ে জিম তো মাশাআল্লাহ খুব বুদ্ধিমতী। আমার এই অফিসারে রানাকে দেখে আপনাদের ঘরের মেয়েটাকে চাইলে কেমন হয়? রানা যেমন সৎ তেমনি দায়িত্বশীল। বিয়ে আর রানার নাম শুনে সাহেব ঘুমের ঘরে ছিল। সে চট করে লাফ দিয়ে উঠে বসলো। রোজিনা বেগম বারান্দার এক কোণে বসে সুপারি কাটছিলেন। কাবিরকে ঘরের ভেতরে আসতে দেখে তিনি তড়িঘড়ি করে মাথায় ওড়না টেনে দিয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি খুব ক্লান্ত। সে সাহেবকে জাপটে ধরে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কাবিরের গলার আওয়াজ পেয়ে সে উঠে বসল। তার পরনে একটা পুরনো সালোয়ার কামিজ, বুকের ওড়নাটা এলোমেলো হয়ে আছে। অসুস্থতার পর চুলগুলো কেটে ছোট করে দেওয়া হয়েছিল। সেই অবাধ্য ছোট ছোট চুলগুলো এখন তার কপাল বেয়ে আর চোখের ওপর এসে পড়ছে। তিথি খুব বিরক্ত। বারবার তার হাত দিয়ে চুলগুলো সরাতে ইচ্ছে করছে না। সে ঠোঁট উল্টে গাল ফুলে একটা জোরে ফু দিল, যাতে বাতাসের ঝাপটায় কপাল থেকে চুলগুলো সরে যায়। তার বিরক্তি ভরা মুখ আর ওই ফু দেওয়ার ভঙ্গিটা ছিল বড্ড কিউট। অন্ধকারে পর্দার আড়ালে তিথির এই ছেলে মানুষই দেখে কাবির আর গম্ভীর থাকতে পারল না। সে হঠাৎ ফিক করে হেসে দিল। কাবিরের এই আকস্মিক হাসি দেখে আমজাদ মিয়া, রোজিনা বেগম আর রানা সবাই থতমত খেয়ে গেল। এমনকি হিজাব পরা জিমও অবাক হয়ে কাবিরের দিকে তাকালো। কাবির হাসতে হাসতে তিথির দিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, আমার পাগলি বিবিজান, স্মৃতি হারালেও তোমার এই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো একদম আগের মতোই আছে। তিথি পর্দার ওপাশ থেকে কাবিরের হাসির শব্দ শুনে আর বিরক্ত হয়ে মুখটা বেজার করে বসে রইল। সে বুঝতে পারছে না এই পুলিশ অফিসার তাকে দেখে হাসছে কেন। তার খুব ইচ্ছে করছে পর্দাটা সরিয়ে মানুষটাকে কড়া করে দু কথা শুনিয়ে দিতে। সাহেব তো একদম এক কদম বাড়িয়ে সরাসরি কাবিরের হাঁটু জড়িয়ে ধরলো। দাঁত বের করে হেসে সে কড়া আবদার করে বলল, ও পুলিশ আঙ্কেল, আপনি কি হাসা কইতে আসছেন? কতদিন ধইরা কোনো বিয়ার দাওয়াত খাই না। আপার লগে এই কালা আঙ্কেলের রানার বিয়াটা হইয়া গেলে তো মেলা বিরিয়ানি খাইয়া যাইব। দাওয়াত কি এখনই পাক্কা? সাইফের এই বিরিয়ানির কথা শুনে আমজাদ নিয়ে আর রানা দুজনে শব্দ করে হেসে উঠলেন। রোজিনা বানু সাইফকে হালকা ধমক দিয়ে বললেন, চুপ করতো বাচাল, বড়দের মাঝে একদম কথা কবি না। তারপর কাবিরের দিকে তাকে বললেন, তবে বাজান, প্রস্তাবটা আমার মেলা পছন্দ হয়েছে। জিমের মতো শান্ত মেয়ার জন্য এমন অফিসার পোলা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমজাদ মিয়াও মাথা নেড়ে সায় দিলেন। ঠিক হলো, আগামীকাল দুই পক্ষ বসে কথা পাকা করবে। বিয়ের কথায় জিম যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। সে দ্রুত পায়ে উপাস ফিরে যাওয়ার চেষ্টা করল। ওদিকে পর্দার আড়ালে তিথির আগে ফোঁস করছে। এই পুলিশ অফিসারটার হাসি তার একদম সহ্য হচ্ছে না। সে বিরক্তি নিয়ে একটা চাদর টেনে মুড়ে দিয়ে আবার শুয়ে পড়ল। মনে মনে গজ করে বলল, হাসি দেখলে বাঁচি না। মানুষের বিয়ার কথা শুনে নিজের বিয়ার মতো হাসতাছে কেন ঢং কইরা। তিথি পাশ ফিরে শুয়ে পড়ার সময় ইচ্ছে করে খাটে একটা জোরে লাথি মারল, যেন সে বিরক্তি ওপাশে পৌঁছালো। কবে সেটা বুঝতে পেরে ঠোঁট টিপে হাসলো। সে জানে এই মান অভিমানটুকু তার প্রাণের স্পন্দন। যাওয়ার সময় রানা যখন সদর দরজার কাছে দাঁড়িয়েছিল, জিম পানির গ্লাস নিয়ে ওপাশ দিয়ে যাচ্ছিল। রানা খুব নিচু স্বরে ডাকলো, শুনুন। জিম থমকে দাঁড়ালো। হিজাবের আড়াল থেকে তার শুধু কাজল কালো চোখ দুটি দেখা যাচ্ছে। আপনার অমতে কিছু হচ্ছে না তো? মানে আপনি চাইলে আমি স্যারকে মানা করে দিতে পারি। আব্বাজানের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আর নেককার জামাই পাওয়া তো আল্লাহর নিয়ামত। আপনাগো মতো মানুষের লগে মেয়া দিলে বাপ মা নিশ্চিন্তে থাকতে পারবো। ইনশাল্লাহ আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব। জিম দ্রুত পায়ে ভেতরে চলে গেল, আর রানা এক বুক তৃপ্তি নিয়ে কাবিরের পেছন পেছন চলল। কাবির আর রানা যখন আমজাদ মিয়ার বাড়ি থেকে বের হয়ে মেঠো পথ ধরে পা রাখল, তখন পাহাড়ের শীতল বাতাস তাদের চোখে মুখে ঝাপটা দিচ্ছিল। চাঁদের আফসা আলোয় দেখা যাচ্ছিল কাবিরের ঠোঁটের কোণে এক সিলতে দুষ্টুমি ভরা হাসি। সে রানার কাঁধে একটা চাপড় দিয়ে বলল, কি রানা, খুব খুশি মনে হচ্ছে? কাল তো তোমার বিয়ের তারিখ ঠিক করা হবে। হবু শালি তো পর্দার ওপাশ থেকে লাথি মেরে আসর গরম করে দিতেছে।
আর হবু বিবিতে লাজুক হাসিতে তোমাকে একেবারে কুপকাত করে দিল। রানা অন্ধকারই মাথায় নিচু করে লাজুক হাসল। তার মতো গম্ভীর অফিসার যে এভাবে ধরা খাবে সেটা সে নিজেও ভাবেনি। স্যার, আপনি যা ভালো মনে করেন, আমি তো আপনার সিদ্ধান্তের বাইরে চাই না। সিদ্ধান্ত ধর্মিয়া? আমি কি তোমাকে বিয়ে করার আদেশ দিয়েছি? আমি তো প্রস্তাব দিয়েছি। কিন্তু তোমার আর জিমের চোখের চাউনি দেখে তো মনে হলো তোমরা মুহূর্তে একে অপরের মায়ায় পড়ে গেছো। রানা, তোমাকে দেখেই বোঝা যায় তুমি জিমকে পছন্দ করে ফেলেছ। রানার চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করে উঠল। সে থেমে দাঁড়িয়ে কাবিরের দিকে তাকালো। স্যার, আপনি তো জানেন আমি এতিম। পৃথিবীতে নিজের বলতে তেমন কেউ নেই। গত 7 মাস ধরে আপনি নিজের সব কাজ একদিকে রেখে তিথি ম্যামকে যেভাবে দিনরাত এক করে খুঁজেছেন সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। ম্যামকে যে আজ আল্লাহর রহমতে আমরা খুঁজে পেয়েছি, এর চেয়ে বড় খুশি আমার জন্য আর কিছু হতে পারে না। আপনি আমার শুধু বস নন স্যার, আপনি আমার অভিভাবক। আপনি যেখানে আমার মঙ্গল দেখছেন সেখানে আমার আর দ্বিমত করার কি আছে? কাবির রানার কথা শুনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। সে রানার হাত ধরে বলল, রানা, তিথি আমার প্রাণ আর তুমি আমার ভাই। আজ যে তিথিকে খুঁজে পাওয়ার খুশিতে আমি তোমাকে এই উপহারটা দিতে চেয়েছি। জিম খুব ভালো মেয়ে, ও তোমাকে অনেক সুখে রাখবে। কাল ইনশাআল্লাহ কথা পাক্কা করে ফেলবো। ইনশাআল্লাহ স্যার। তবে ম্যামের স্মৃতি ফেরানোর ব্যাপারটা নিয়ে আমি কিছুটা চিন্তিত। উনি তো আপনাকে এখনো চিনতে পারছেন না। কাবির দীর্ঘশ্বাস ফেলে আকাশের চাঁদের দিকে তাকালো। চিনবে রানা? নিশ্চয়ই চিনবে। ভালোবাসার টান যদি সত্যি হয় তবে ও বেশি দিন নূর হয়ে থাকতে পারবে না। আমার তিথি আমার কাছে ফিরে আসবেই। দুপুর 1:30 আমজাদ মিয়ার বাড়ির উঠোনের মেঠো পথে 3টি গাড়ি এসে থামল। কোনো পুলিশের সাইরেন বাজল না। শান্ত স্নিগ্ধ দুপুরে কেবল ধুলো উড়িয়ে মেহমানরা এসে নামলেন। সবার আগে গাড়ি থেকে নামলেন রানা। তার শ্যামলা রঙের গায়ের রঙে হালকা সাদা সুতির পাঞ্জাবিটা দারুণ মানিয়েছে। পাঞ্জাবির হাতেগুলো কবজি পর্যন্ত বোতাম লাগানো, কাটিংটা একদম মার্জিত। রানাকে আজ অন্য দিনের চেয়েও অনেক বেশি সাবলীল আর শান্ত দেখাচ্ছে। তার ঠিক পেছনে নামতেই সিনিয়র অফিসার তামিম। তিনি আজ পাঞ্জাবির ওপর একটি নেভি ব্লু কোটই পরেছেন। মুখে সেই রসিক হাসি। কিন্তু সবার নজর কেড়ে নিলেন কাবির। তার সেই ধারালো চোখের চাহনি আজ একদম উন্মুক্ত। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর পাজামা, গলার 2 পাশ দিয়ে একটি সাদা রঙের বড় চাদর ভাঁজ করে ঝোলানো। চাদরটি তার সৌন্দর্য কল যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কাবিরের চুলগুলো আজ জেল দিয়ে সেট করা নয়, বরং অবাধ্যের মতো কপালে সে লুটিয়ে আছে, ঠিক যেমনটা তিথি পছন্দ করত। আমজাদ মিয়া আর মেম্বার সাত্তার মিয়া গেটের কাছে দাঁড়িয়েছিলেন। মেহমানদের এমন রাজকীয় আর মার্জিত বেশ দেখে আমজাদ মিয়ার বুকটা গর্বে ভরে উঠল। তিনি এগিয়ে এসে সালাম করতে নিলেন। কাবির দ্রুত তার হাত ধরে ফেলল। আরে আমজাদ সাহেব, এসব কি করছেন? আপনি মুরব্বী মানুষ, আজ আমরা আপনার মেহমান। আহেন বাজান আহেন, আপনারা আমার ঘরে পা রাখছেন, এইটাই আমার মেলা ভাগ্য। রোজিনা বানু আগে থেকেই সব গুছিয়ে রেখেছিলেন। ঘরের ভেতরে পাটি বিছানো হয়েছে, তার উপর নকশা করা নতুন চাদর। মেহমানরা ঘরে ঢোকার সাথে সাথেই সুঘ্রাণে ম করে উঠল চারপাশ। রান্নার আয়োজন দেখে তামিম অফিসার একটু অবাকই হলেন। তিনি হেসে বললেন, আমজাদ মিয়া, আমরা তো আসছিলাম শুধু কথা বলতে, আপনি তো দেখি ভোজের আয়োজন করে ফেলেছেন। স্যার, আপনারা বড় মানুষ, আমার মতো গরিবের ঘরে আইছেন, এই সামান্য ডাল ভাত যদি না খান তবে আমার মেলা কষ্ট হইব। কাবির ধীর পায়ে ঘরের এক কোণে বসল। তার চোখ তখন পর্দার আড়ালে কাউকে খুঁজছে। কাবির আমজাদ মিয়ার সাদামাটা জীবন আর আজকের এই বিশাল আয়োজনের পেছনের ত্যাগটা বুঝতে পারল। সে বুঝতে পারল এই মানুষটা তার শেষ সম্বলটুকু খরচ করে আজ মেহমানদারির আয়োজন করেছেন। কাবির আমজাদ মিয়ার হাত ধরে খুব নরম স্বরে বলল, আমজাদ সাহেব, আপনার মনের বিশালতা আমি বুঝতে পারছি। আপনি জিম আর নূরের জন্য যা করেছেন তার কোনো মূল্য হয় না। চলুন আর দেরি না করে মূল কথা শুরু করি। বিয়ের আগে পাত্রপাত্রীর একবার একে অপরকে দেখা এবং কথা বলা জরুরি, এটা সুন্নত। রানা আর জিমকে পর্দার আড়ালে কথা বলার সুযোগ করে দেয়া হোক।
কাবিরের কথায় আমজাদ মিয়া আশ্বস্ত হলেন। জিমকে পর্দার ওপাশে ডাকা হলো। রানা খুব বিনয়ের সাথে সেখানে গেল। দুজনের মাঝে কেবল একটি পাতলা পর্দা, কিন্তু সে আড়ালটুকু যেন এক পৃথিবী লজ্জা আর সম্মানে ঘেরা। রানা খুব নিচু স্বরে জিমকে তার দায়িত্ব আর আগামীর জীবনের কথা বলতে শুরু করলো। রানা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। ঠিক তখনই ঘর থেকে সাইফের খিলখিল হাসির শব্দ শোনা গেল। সাইফ তখনও সেই পুঁই শাকের লাল রঙের বিচি নাকে মুখে মেখে ঘুরছে। সে এক দৌড়ে ঘরে ঢুকে কাবিরের কাছে এসে বলল, পুলিশ আঙ্কেল, দেখেন দেখি আমারে কেমন লাগতেছে, নূর আপা আমারে সং বানাইয়া দিচ্ছে। কাবির সাইফের সেই লাল মাখা মুখ দেখে হেসে বলল, তোমার নূর আপাকে কি তুমিও লাল রঙে মাখিয়ে দিয়েছ? হ। নূর আপা আর জিম আপা দুজনে লাল লাল পরি হইয়া বসে আছে। জিম আপা তো অহন খালি কান্দে আর মিটি মিটি হাসে। তোমার নূর আপা কোথায় সাইফ? নূর আপা আমাগো সিক্রেট জায়গায় পাহাড়ে বৈশা আরামসে দোলনায় দোল খাইতেছে। কাবিরের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। কাবির ধীর পায়ে পাহাড়ে সেই নির্জন পথের দিকে পা বাড়ালো। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে। সে যত এগোচ্ছে তিথির সেই মিষ্টি কণ্ঠস্বর তত স্পষ্ট হচ্ছে। জানি না আমি, জানো কি তুমি, কিভাবে প্রেমেতে পড়েছে আমি। সাদা কালোই প্রেম, প্রথম প্রথম ঠোঁটের কোণে হাসি লাজুক নরম। ঝোপের আড়াল থেকে কাবির এক পলক তিথিকে দেখল। লাল পোশাকে দোলনায় দুলতে থাকা তিথিকে দেখে কাবিরের মনে হলো সে যেন তার হারিয়ে যাওয়া জান্নাতকে ফিরে পেয়েছে। কাবিরের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে আর আড়াল থাকতে পারল না। ধীরে ধীরে সে দোলনার দিকে এগিয়ে গেল। তিথি তখনও চোখ বুজে গেয়ে যাচ্ছে। বোকা আমি নাকি বোকা ইমন, হৃদয়ে জড়ালে আমায় কখন। হঠাৎ তার মনে হলো আশেপাশে কেউ একজন আছে। সে দ্রুত চোখ খুলল। সামনে সাদা পাঞ্জাবি পরা, সাদা চাদর জড়ানো সেই মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি চমকে দোলনা থেকে নামতে চাইল, কিন্তু ভারসাম্য হারিয়ে সে পড়ে যেতেই কাবির দ্রুত গতিতে এগিয়ে গিয়ে তাকে জাপটে ধরল। এক মুহূর্তের জন্য দুজনের নিঃশ্বাস থমকে গেল। তিথির টলটলে চোখ জোড়া কাবিরের চোখের গভীরে স্থির হয়ে রইল। কাবির খুব কাছে থেকে তার বিবিজনের গায়ের সেই চিরচেনা ঘ্রাণ পেল। তিথি হঠাৎ করে হুঁশ ফিরে পেল। কাবিরের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সে ছটফট করতে লাগল। তার কানে জিমে সেই সতর্কবাণী বাজছে, বিয়ের আগে কোনো পরপুরুষের স্পর্শ হারাম। তিথি হরহর করে বলে উঠল, ছাড়েন আমারে, আপনি পরপুরুষ, আমারে ছুঁইছেন কেন? তিথি পালিয়ে যাওয়ার উপক্রম করতেই কাবির খুব নরম আর অনুনয় ভরা গলায় বলল, প্লিজ তিথি, মানে নূর, যেও না, বিশ্বাস করো, আমি তোমাকে কোনো খারাপ উদ্দেশ্যে স্পর্শ করিনি। তুমি পড়ে যাচ্ছিলে তাই ধরেছি। আর কয়েকটা মিনিট থাকো না, এই পাহাড়ের নির্জনতায় তোমার গানটা আমার খুব ভালো লেগেছে। কাবিরের চোখের সেই করুণ আকুতি দেখে তিথি কেমন জানি দমে গেল। এই মানুষটার চোখে অদ্ভুত এক মায়া আছে যা তাকে ভয় পেতে দিচ্ছে না। তিথি কিছুটা দ্বিধা নিয়ে আবার দোলনার এক পাশে বসল। কাবির আলতো করে দোলনাটা দুলিয়ে দিতে লাগলো। চারদিকে দুপুরের শান্ত নীরবতা, মাঝে মাঝে দু একটা বুনো পাখির ডাক। হঠাৎ কাবির নিচু স্বরে গুনগুন করে গেয়ে উঠল। তিথি অবাক হয়ে কাবিরের দিকে তাকালো। মানুষটা তো সুন্দর গাইতে পারে। তার মনে হলো এই সুরটা সে আগেও কোথাও শুনেছে। দোলনার দুলনি আর কাবিরের কণ্ঠস্বর মিলে এক মায়াবী রোমান্টিক পরিবেশ তৈরি করল। কাবির দোলনা দোলাতে দোলাতে খুব আবেগ নিয়ে বলতে শুরু করলো, জানো নূর, তোমাকে দেখলে আমার ঠিক একজনের কথা মনে পড়ে। সেও তোমার মতো দোলনায় দুলতে ভালোবাসত। একদম তোমার মতোই তার গায়ের রং, তোমার মতোই ছিল। সে ছিল আমার অস্তিত্বের বড় একটা অংশ। কে সে? আপনার আপন কেউ? হ্যাঁ, সে আমার স্ত্রী ছিল। যখন সে হাসতো মনে হতো পুরো পৃথিবীতে আলো জ্বলে উঠেছে। সে যখন তোমার মতো এভাবে ঠোঁট উল্টে অভিমান করত, তখন আমার সব রাগ জল হয়ে যেত। তুমি যেমন আজ ওই লাল পোশাকে পরি হয়ে আসো, সেও লাল রং খুব পছন্দ করত। আপনার সেই মানুষটা এখন কই? কাবির স্থির দৃষ্টিতে তিথির চোখের দিকে তাকিয়ে বলল, সে হারিয়ে গেছে। একটা ঝড়ে সে আমার থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু আজ তোমাকে এভাবে দেখে আমার মনে হচ্ছে আমার সে হারিয়ে যাওয়া মানুষটা ঠিক আমার সামনে বসে আছে। তিথি লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। কাবিরের কথাগুলো তার কাছে রূপ কথার মতো লাগছে। সে বুঝতে পারছে না
কেন এই অপরিচিত মানুষটার কথা শুনে তার চোখে জল চলে আসছে। দোলনার দুলনিতে দুজন যেন এক অন্য জগতে হারিয়ে গেল, যেখানে কোনো সমাজ নেই, কোনো স্মৃতি নেই, আছে শুধু এক না বলা গভীর টান। যখন কাবির আবেগের চোটে দোলনায় জোরে একটা ধাক্কা দিল, তিথি ভয়ে ওমা বলে চিৎকার করে এক লাফে নিচে নেমে এলো। তার রাগী চোখের চাহনিতে কাবির যেন ভস্ম হয়ে যাবে। থামেন কইতাছি, একদম থামেন। আরে নূর, আমি তো তোমাকে খুশি করতে চাইছিলাম। খুশি করবেন নাকি আমারে পাহাড়ে থেকে ফালাইয়া মারবেন? বিশ্বাস করো, আমি তোকে ব্যথা দিতে চাইনি। ব্যথা দেন নাই তো কি রসগোল্লা খাওয়াইছেন? আমার কলিজে তো গলায় আইসা আটকেছে। তুমি রাখলে কিন্তু হুবাহু আমার সেই তিথির মতোই কথা বলো। আবার এক কথা, আপনার ওই স্ত্রীর লগে কি আমার 7 জন্মের শত্রুতা আছে? আমি তো শুধু মিলটা দেখছিলাম, তোমাকে ছোট করছি না। রাখেন আপনার দেখা। পুলিশের চোখ তো সবসময় চোরকেই খুঁজে পায়। তুমি মিশে রাগ করছো নূর, আমি তো তোমাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা না ছাই? আপনি তো দেখি একটা আঠালো আর তিতা লোক। আমি তিতা হলেও তোমার জন্য মিষ্টি হতে রাজি আছি। উফ, আপনার নির্লজ্জতা দেখা তো আমার পিত্তি জ্বলে গেল। রাগ করলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে নূর। চুপ করেন, অহনি এখান থেকে বিদায় হন। নৈন্যের ডাল দিয়ে পিটাইয়া আপনার পুলিশগিরি ছাড়াইয়া দিমু। তিথি আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে গজ গজ করতে করতে সে পাহাড়ের ঢাল বেয়ে বাড়ির দিকে দৌড় দিল। পেছনে কাবির বারবার নূর শোনো বলে ডাকলো, সে একবার পেছনে ফিরল না। তিথি মনে মনে গজ গজ করতে করতে লাগলো, আজব তো, এই পুলিশটারে দেখে আমার মাথা পুড়ে আওলাইয়া গেছে। এর ছায়া মারানো গুণা। সে এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়লো। আর ওদিকে পাহাড়ের নির্জন দোলনায় বসে একা দাঁড়িয়ে কাবির দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘ 7 মাস পরে তিথির সাথে এই সময় কাটাতে পেরে কাবিরের মনের সব কষ্ট যেন ধুয়ে মুছে গেছে। আর তিথি ঠিক আগের মতোই আছে। কাবির খুশিতে মনের ঘরে গুনগুন করে গান দিল। কাবির জানে এই রাগ অভিমানের শেষে একদিন তিথি ঠিকই তার বুকে ফিরে আসবে। পর্দার ওপাশে জিম আর এপাশে রানা। মাঝখানের পাতলা কাপড়টা যেন এক সুউচ্চ দেয়াল, আবার এক পবিত্র সেতু বন্ধনও। রানা কিছুক্ষণ চুপ করে থেকে খুব ধীর স্থির কণ্ঠে কথা বলা শুরু করলো। দেখুন জিম, আমি জানি আপনার জন্য সব কিছু হুট করে হয়ে যাচ্ছে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সুখে রাখার। আমার কোনো দাবি দেওয়া নেই, শুধু আপনার দোয়া আর সঙ্গ চাই। জিম মাথা নিচু করে ওড়নার খুঁট আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, আব্বাজান যারে পছন্দ করছে তার নিয়ে আমার কোনো কথা নেই। নূর তো সবসময় কইতো, নেককার জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমার কপালে আপনার রাখছে, শুক্রিয়া। আমি নূর ধরি তিথিমামের কাছে কৃতজ্ঞ। আপনার মতো একজনের কথা তো ওনার মাধ্যমেই প্রথম জানতে পেরেছিলাম। তিথি কি সত্যি স্যারের বউ নাকি? হ্যাঁ জিম, গত 6 মাস ধরে ওনার সাথে আমি তিথিমামকে খুঁজতেছি, আর আপনাকে এই পথেই পেয়ে গেলাম আজ। আচ্ছা, আমি আপনাকে তুমি ডাকতে পারি? জিম লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, হুম। অন্যদিকে বাইরের ঘরে আমজাদ মিয়া, মেম্বার আর তামিম অফিসের মধ্যে আলোচনার সুর বেশ জমে উঠেছে। মেম্বার সাহেব পান চিবাতে বললেন, আমজাদ ভাই, শুভ কাজে দেরি করা ঠিক না। দিনকাল যেমনি পড়ছে, পোলাও ভালো, আবার মাইয়াও আপনার পছন্দ হয়েছে, দেরি করে লাভ কি? হ্যাঁ আমজাদ সাহেব, আমরা চাচ্ছি এই সপ্তাহে কাজটা সেরে ফেলতে। শুক্রবার তো জুমার দিন, খুব বরকত নয়, কি বলেন আপনারা? আমজাদ মিয়া কিছুটা ইতস্তত করে বললেন, স্যার আয়োজন তো মেলা কিছু, আমি গরিব মানুষ, 100-এর মধ্যে কি সব কুলানো যাইব? তামিম বললেন, আরে আমজাদ সাহেব, আয়োজনের চিন্তা আপনি করবেন কেন, আমরা তো আছি। রানার অভিভাবক হিসেবে আমরাই সব তদারকি করব, আপনারা শুধু দোয়া থাকলেই হইব আপনার। আমজাদ ভাই, অফিসার সাহেব যখন কইতাছেন তখন রাজি হইয়া যান, এই শুক্রবারই বিয়ার কাম সাইরে ফেলি, চলেন। আমজাদ মিয়া রোজিনা বেগমের দিকে একবার তাকালেন। রোজিনা বেগম পর্দার আড়াল থেকে ইশারার সম্মতি দিলেন। আমজাদ মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে স্যার, আল্লাহ যা করে ভালো লেগেই করে, এই শুক্রবারে বিয়ে হইব। পুরো বাড়িতে আনন্দের একটা ঢেউ খেলে গেল। সাহেব বিরিয়ানির লোভে উঠানেই নাচতে শুরু করে দিয়েছে। ওদিকে তিথি পাহাড় থেকে দৌড়ে এসে হাঁপাতে রান্নাঘরে ঢুকে জিমকে জড়িয়ে ধরলো, আপা খবর শুনছো, এই শুক্রবারই তোমার বিয়া। আসতে নো রাস্তে ক, মেহমানরা ঘরে বসে আছে, শুনলে কি মনে করব?
তুই কি সারা জীবন এমন বাচালি থাকবি? চুপ কেন থাকুন? তোমার বিয়াতে আমি নীল রঙের শাড়ি পরুম আর মেলা মেকআপ নিমু। দেখিস আমারে দেখে ওই পুলিশ সাহেবের মুখটা কেমন হা হইয়া থাকে। তিথির কথায় জিম আর রোজিনা বেগম হেসে কুটি কুটি, কারো মনে আজ কোনো মেঘ নেই, শুধু একরাশ খুশির আলো। কিন্তু এই খুশির আড়ালে কাবির তখনও উঠোনে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে ভাবছিল, শুক্রবারের দিনটা শুধু রানার জন্য নয়, হয়তো তার তিথিকে তার জীবনে পাকাপাকিভাবে ফিরিয়ে নেওয়ার প্রথম ধাপ এটি। আসসালামু আলাইকুম, আপনার কেমন আছেন? এই গল্পটা আমাকে অনেক কাঁদিয়েছে, এই গল্পটা আমাকে অনেক হাসিয়েছে। আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, প্লিজ, এখন ভিডিওতে রিচ অনেক কম, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানার উৎসাহ যোগায়। আপনাদের একটা লাইক আমাকে নতুন করে ভিডিও বানার অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের একটা শেয়ার বা কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানানো নিয়ে ভাবায়। তাই আপনারা প্লিজ যারা এই ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।